কিছুদিন আগেই OnePlus বাংলাদেশে অফিসিয়ালি এসেছে প্রথম একটা ফোন নিয়ে। তার কিছুদিন যেতে না যেতেই তারা নতুন আরও একটা ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে, সেটা হচ্ছে OnePlus Nord CE4 Lite 5G। এইটা মিড রেঞ্জের একটা ফোন, বিলো 30,000 হচ্ছে এটার প্রাইস। এই ফোনটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে, আমার হাতে এটা সুপার সিলভার কালার ভেরিয়েন্টটা আছে, এটার আর একটা মেগা ব্লু কালার আছে যেটা একটু বেশি ব্লু এবং একটু স্যাচুরেটেড বোল্ড কালার যারা পছন্দ করেন তাদের জন্য সেই ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। নাও এই ফোনটা গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি, আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে, যেগুলো ভালো লাগেনি সেগুলো আপনাদেরকে বলবো, এবং প্রিভিয়াস জেনারেশনের ফোন থেকে এটাতে কোনো আপগ্রেড আছে কিনা বা ডাউনগ্রেড আছে কিনা সেই জিনিসগুলো নিয়েও আপনাদেরকে বিস্তারিত জানাবো। সো শুরু করতে চাই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। কালার ওয়াইজ আমার কাছে সিলভার কালারটাই প্রেফারেবল মনে হচ্ছে রাদার দেন ব্লু, বাট আবারও যেটা একটু আগে বললাম, যারা একটু বোল্ড কালার পছন্দ করেন তারা ব্লু এর দিকে যেতে পারেন। বাট সিলভার কালারটাতে একটা ছোট্ট প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট এটাতে লাগে, যেহেতু ব্যাকপার্টটা একটু গ্লসি। এর বাইরে পলিকার্বনেটের তৈরি এই ফোনটা, বাট হাতে নিলে খুব একটা আপনি চিপ ফিল পাবেন না, খুব একটা কি কোনো চিপ ফিলই পাবেন না, বেশ প্রিমিয়াম একটা ফিলিং আপনাকে দিবে এই ফোনটা। কিছুটা বক্সিয়ার শেপের, এটার ওজন হচ্ছে 191 গ্রাম এবং এটার ব্যাটারি কিন্তু 5,500, বাই দ্য ওয়ে 5,500 mAh, যার ফলে এটার ওয়েট তত বেশিও বাড়েনি এবং হাতে নিলে বেশ কমফোর্টেবলি ফিল দেয়। এটা আমি কোনো ধরনের ডিসকমফোর্ট এটাতে ফিল করি না ইউজ করতে গিয়ে। এবং এই ফোনটার উপরের দিকে একটা সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে, এটাতে কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নাই, যেটা দেওয়া আমার মনে হয় দরকার ছিল এই প্রাইস রেঞ্জে। তবে স্টিরিও সাউন্ড এক্সপিরিয়েন্স আপনি পাবেন। বটম স্পিকার এবং উপরে যে স্পিকারটা আছে দুইটা মিলে এটা বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে থাকে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সময় অডিও নিয়ে আপনি খুব একটা হতাশ হবেন না। ডান পাশে ভলিউম বাটনস এবং পাওয়ার বাটন আছে, বাম পাশে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট আছে এবং নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন আর USB-C পোর্টটাও ইউজুয়াল পজিশনেই আছে। এবার যদি আমরা একটু ডিসপ্লেটার দিকে তাকাই, তাহলে 6.67 ইঞ্চির একটা ডিসপ্লেটাতে দেওয়া হয়েছে। এটা একটা অ্যামোলেড প্যানেল বাই দ্য ওয়ে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 2100 নিটস। সো ব্রাইটনেস নিয়েই কথা বলি ফার্স্টে। ব্রাইটনেস আমার কাছে মোর দেন এনাফ মনে হয়েছে, স্পেশালি আউটডোরে ইউজ করতে গিয়ে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই এবং এটার 120 হার্জ রিফ্রেশ রেট বেশ স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল ডিসপ্লেতে। বাট এখানে একটা কনফিউশন অনেকের মনেই থাকবে, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড প্যানেল এবং 120 হার্জ, আমরা প্রিভিয়াসলি অনেক ওয়ানপ্লাসের ফোনে দেখেছি গ্রিন লাইন, পিঙ্ক লাইন বা অন্যান্য লাইনের ইস্যুটা থাকতে, সেই প্রবলেমটা এই ফোনে আসবে কিনা। যদিও ওয়ানপ্লাসের নতুন যে ফোনগুলো প্রডিউস হচ্ছে সেগুলোতে ওই রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারপরেও যদি প্রবলেম হয় তাহলে যেহেতু এটা অফিসিয়াল ফোন বাংলাদেশে লঞ্চ হয়েছে, অফিসিয়াল ওয়ারেন্টি আছে, সো ডেফিনেটলি সেটা ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে। যদি না আপনি ফিজিক্যালি এটাকে ড্যামেজ করেন পানি দিয়ে কিংবা পুড়িয়ে ফেলে, অর অন্য কোনোভাবে আপনি ইন্টেনশনালি বা অ্যাক্সিডেন্টালি যদি আপনি নিজে ড্যামেজ না করেন, তাহলে কিন্তু ওয়ারেন্টির আওতায় এটা আসবে। যদিও ওয়ানপ্লাস যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন তারা বোল্ডলি ক্লেম করে যে গ্লোবাল যত ভেরিয়েন্ট আছে সব ফোনের এই গ্রিন লাইন ইস্যু বা এই যে লাইনের ইস্যু সেটা ফিক্স করে দিবে, বাট সেটা নিয়ে এখনও পর্যন্ত অনেক ধোঁয়াশা আছে, তাদের কথাটা এখনও পর্যন্ত স্পষ্ট না। বাট সেই দিকে না গিয়ে আমরা যদি অফিসিয়াল ফোন হিসেবে এটাকে কনসিডার করি তাহলে এটা ডেফিনেটলি ওয়ারেন্টির আওতায় পড়বে। এর বাইরে এই ডিসপ্লের দুই পাশে বেজেল মোটামুটি ন্যারো, নিচের দিকে চিনও পরিমাণে অল্প এবং উপরের দিকে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটাও খুবই ছোট। সো ডিসপ্লে থেকে কন্টেন্ট ওয়াচিংয়ের সময় একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স আপনারা এটাতে পাবেন। সেই সাথে এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও থাকছে, সো আপনারা HD কন্টেন্টও স্ট্রিম করতে পারবেন। এইবার আসি এটার হার্ডওয়্যার স্পেসিফিকেশনে। সো এই ফোনটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, 8/256 GB LPDDR4X টাইপের র্যাম এবং UFS 2.2 টাইপের ইন্টারনাল স্টোরেজ এটাতে দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে যে SoC দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। নো ওয়ান্ডার, কোনো সারপ্রাইজই ছিল না আসলে এখানে। ওয়েল, OnePlus Nord CE3 Lite, OnePlus Nord CE2 Lite, মানে এই ফোনটার প্রিভিয়াস দুইটা জেনারেশনেও সেম SoC ইউজ করা হয়েছে, 2021 সালের SoC এটা, যেটাকে এই মুহূর্তে এসে এবং এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে বাই দ্য ওয়ে 27,999 টাকা, মানে 28,000 টাকা, এই প্রাইসে এই SoCটাকে কিন্তু বেশ পুরনো এবং আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে। এখন কিন্তু নতুন ফোনগুলোতে আমরা আরও বেটার SoC দেখছি, সেই জায়গাতে এটার পারফরমেন্স এবং এটার যে অন্যান্য বিষয়াদি আছে, ফর এক্সাম্পল এটাতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, বাট SoCর ফলে এটাতে আপনি HDR ভিডিও দেখতে পারবেন না, ইভেন 4K ভিডিও এটাতে প্লে হয় না, যেটা কিন্তু SoCর লিমিটেশন, ডিসপ্লের লিমিটেশন না। সো এইসব কারণে SoCটাকে একটু আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে। তবে এই SoC দিয়ে ডে টু ডে লাইফে আপনি খুব একটা প্রবলেম ফেস করবেন না। 8GB র্যাম এবং এইটার ডিসেন্ট পারফরমেন্স আপনাকে হয়তো বা ডে টু ডে লাইফে সব ধরনের কাজই স্মুথলি করতে দেবে, কোনো ধরনের ল্যাগ হিকাপ এগুলো আপনি পাবেন না, হেভি মাল্টিটাস্কিংও এটা দিয়ে করতে পারবেন। কিন্তু যদি আপনি গেমিংয়ের কথা বলেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনি পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো এরকম হাইলি গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেমগুলো লো টু মিডিয়াম সেটিংয়ে খেলতে পারবেন, তাও মাঝে মধ্যেই আপনি ফ্রেম ড্রপ দেখবেন। হিটিং ইস্যুর কথা যদি বলি, ওভারলি হিট হচ্ছিল না এই ফোনটা গেম খেলার সময়, চার্জ দিলে একটু হিট হয়, বাট
গেমিংয়ের সময় এমন কোনো হিটিং হচ্ছিল না যেটাতে আপনার পারফরমেন্সে থ্রটল হবে। বাট ওভারঅল যদি এটার এসওসি নিয়ে কথা বলি তাহলে আমি মনে করি এটার বেশ কিছু লিমিটেশন আছে, স্পেশালি এই প্রাইস রেঞ্জে, যেমন 4K ভিডিও রেকর্ডও আপনি করতে পারবেন না। সো এই ছোটো ছোটো জিনিসগুলোর কারণে এই এসওসিটাকে এখন আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে। আই থিঙ্ক ইট ওয়াজ টাইম টু চেঞ্জ। OnePlus-এর উচিত ছিল এটা তার একটু বেটার একটা এসওসি প্রোভাইড করা। যাই হোক, তারা দেয়নি। সফটওয়্যার সাইডে যদি বলি তাহলে অ্যান্ড্রয়েড 14 আছে এটাতে, যার উপরে OxygenOS 14 দেওয়া হয়েছে। OxygenOS নিয়ে আমরা সবসময় প্রেস করে থাকি, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআইস। বাট এই ইউআইতে আমি বেশ কিছু ব্লোটওয়্যার দেখছিলাম। অলদো এইটা খুব বড় ধরনের মানে ডিল ব্রেকার না, বাট স্টিল আমি মনে করি OxygenOS-এর যে রেপুটেশন, সেই রেপুটেশনটা মেনটেন করার জন্য ব্লোটওয়্যার না দেওয়াটাই বেটার ছিল। এখন আপনাকে ম্যানুয়ালি এগুলো আনইনস্টল করতে হবে। আর যারা জানে না এগুলো আনইনস্টল করতে হয় কি না, বা অনেকে আছে বদার্ড হয় না, তাদের কিন্তু ফোন থেকে স্পেস অনেকটাই খেয়ে নেয় এই ব্লোটওয়্যারগুলো। সো আমার মনে হয় এই ব্লোটওয়্যারগুলো না দেওয়াই বেটার। এর বাইরে এটার ইউআই নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, এবং এটার সফটওয়্যার আপডেট রিলেটেড তেমন কোনো ইনফরমেশন যদিও আমরা অফিসিয়ালি পাইনি, তবে ধারণা করা হচ্ছে OnePlus ইউজুয়ালি যেটা করে 2 ইয়ার্সের সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। সো সেটা হয়তো দিতে পারে, বাট ইট ইজ নট প্রমিসড। ক্যামেরা সেকশনে নাম্বার ওয়াইজ দেখলে যদিও ডাউনগ্রেড মনে হবে, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফ পারফরমেন্সে এটা একটা আপগ্রেড। লাস্ট ইয়ারের মডেলটাতে 108 মেগাপিক্সেলের সেন্সর ছিল, বাট এইবার এটাতে 50 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। কিন্তু লাস্ট ইয়ারের স্যামসাং সেন্সর চেঞ্জ করে এবার সনির LYT বা লাইট 600 সেন্সর এটাতে দেওয়া হয়েছে। ইট ইজ অ্যান আপগ্রেড। এবং লাস্ট ইয়ারে যে 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো লেন্সটা ছিল সেটা তারা রিমুভ করে দিয়েছে। এবার শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা তারা রেখেছে। বাট স্যাডলি এইবারও কোনো ধরনের আলট্রাওয়াইড শুটার আমরা দেখতে পাচ্ছি না, এবং এই প্রাইসে আলট্রাওয়াইড শুটারটা দেওয়া দরকার ছিল। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটির কথা যদি বলি, আই উড সে আমার এক্সপেকটেশন আরেকটু বেটার ছিল। স্পেশালি ছবির কালারগুলো আমার কাছে একটু বেশি ওয়াশড আউট মনে হচ্ছিল। মানে একেবারে স্যাচুরেটেড ছবিও আমার পছন্দ না, আবার এরকম একটু ডাল লুকিং ছবিও পছন্দ না। কালারটাকে আরেকটু পাঞ্চি করা যেত বলে আমি বিশ্বাস করি। সেই সাথে ছবিতে ডিটেলের পরিমাণও অত আহামরি ভালো ছিল না। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ঠিকঠাক ছিল। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন বা ডেপথ ম্যাপিংটা ঠিকঠাক ছিল, বাট ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা আরেকটু ন্যাচারাল করা যেত বলে বিশ্বাস করি। লো লাইটেও ছবির কোয়ালিটি অত আহামরি ইমপ্রেসিভ ছিল না, একদমই অ্যাভারেজ কোয়ালিটির ছবি প্রডিউস করছিল, লাইট যদি কমে যায় তখন। এছাড়া ভিডিওতে কিন্তু এটার ম্যাক্সিমাম 1080 30 FPS এর অপশন আছে। একটু আগেই বলছিলাম এটা প্রসেসরের একটা লিমিটেশন। 4K তো নাই, ইভেন 1080 30 FPSও নাই। বাট এটাতে OIS আছে, যদিও OISটা খুব আহামরি মানে ভালো কাজ করে নাই, একটু শেকি ফুটেজই দিচ্ছিল এটা। বাট আমার কাছে ওকেইশ মনে হয়েছে এটা স্টেবিলাইজেশন। বাট স্টিল ভিডিও ক্যাপাবিলিটির বেলায় এই প্রাইসে কিন্তু আরও ইমপ্রুভমেন্ট আমাদের এক্সপেকটেশনে ছিল। আর সামনের ক্যামেরাটা দিয়ে আপনি ডিসেন্ট কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, আমার কাছে ঠিকঠাক লেগেছে। বাট আবারও আরেকটু বেটার পিকচার কোয়ালিটি আমি এক্সপেক্ট করেছিলাম, স্পেশালি ডিটেল এবং কালারের বেলায়। মানে ওকেইশ লেভেলের ছবি আপনি এটা দিয়ে তুলতে পারবেন, বোথ রেগুলার মোডে এবং পোর্ট্রেট মোডে। ইভেন সামনের ক্যামেরাতেও আপনারা 1080 30 FPS ভিডিও রেকর্ড করার অপশন পাবেন ম্যাক্সিমাম। সো ওভারঅল যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে একে তো 4K ভিডিও করার অপশন নাই, দ্বিতীয়ত এইটার ছবির কোয়ালিটিও আমার কাছে ইমপ্রেসিভ মনে হয় নাই। স্যাটিসফ্যাক্টরি ছিল, বাট আরেকটু বেটার হতে পারত। তবে যেই জিনিসটা ইমপ্রেসিভ ছিল সেটা হচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটাতে 5500 mAh সেল দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইজিলি আপনি ফুল ডে পার করতে পারবেন, মডারেট টু একটু হেভি ইউজ করলেও। হেভি ইউজ বলতে বোঝাচ্ছি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, প্রচুর পরিমাণে ভিডিও দেখা, এই কাজগুলো করে সারাদিন পার করতে পারবেন। বাট হেভি গেমিং যদি করেন তাহলে ডেফিনেটলি ফুল ডে পার করতে পারবেন না। তবে লাইট টু মডারেট ইউজ যদি করেন তাহলে আপনি পুরা দিন শেষ করার পরেও হালকা পাতলা একটু জুস এই ফোনটাতে থেকেই যাবে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার বক্সের ভিতরে 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এখানে একটা কনফিউশন অনেকেরই কাজ করতে পারে, কারণ এই ফোনের একটা মডেল ইউরোপে লঞ্চ হয়েছে যেটাতে বক্সের ভিতরে চার্জার নাই আর ব্যাটারি ক্যাপাসিটিও একটু কম। বাট বাংলাদেশ ভেরিয়েন্টে কিন্তু 5500 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার আপনি সাথে পাবেন। এবং এই চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে গিয়ে আমি দেখলাম 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো লাগছিল ফুল চার্জ হতে, যেটা আমাকে একটু সারপ্রাইজ করেছে। লাইক 80 ওয়াট মানে তো আরও তাড়াতাড়ি চার্জ হওয়ার কথা। কিন্তু একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে আপনার ইলেকট্রিসিটির ভোল্টেজের কারণে অনেক সময় চার্জিং স্পিড কম বেশি হতে পারে, এবং 55 ওয়াটের মতো হয়তো বা আপনি রেগুলার ভোল্টেজে বা একটু লো ভোল্টেজে এটা সাপোর্ট দিবে 55 ওয়াটের, যে কারণে হয়তো একটু স্লো চার্জ হচ্ছিল। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে 80 ওয়াট মানে সবসময় 80 ওয়াটে এটা চার্জ হবে না। স্পেশালি প্রথম দিকে একটু ফাস্ট হয়, লাস্টের দিকে যে একটু স্লো হয়ে যায় চার্জিংটা। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, এই প্রাইসে এটা ঠিকঠাকই আছে। এর বাইরে এই ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে। এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, এবং এটার পজিশন একটু নিচের দিকে হলেও এখনকার সময় এই প্রাইসের ফোনগুলোতে একটু নিচের দিকে থাকে। আমার কাছে এটা নিয়ে খুব একটা প্রবলেম মনে হয় নাই। এর বাইরে এটার কল কোয়ালিটি ঠিকঠাক ছিল, এবং নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের প্রবলেম আমি এই ফোনটাতে ফেস করি নাই। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই ফোনটা যে প্রাইসে বাংলাদেশে লঞ্চ হয়েছে সেই প্রাইসে আমার বিগেস্ট কমপ্লেন হচ্ছে এটার এসওসি। আরেকটু বেটার চিপসেট এটাতে দেওয়া যেত, এবং চিপসেটটা যদি ইমপ্রুভ হতো তাহলে বেশ কিছু জায়গাতে কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ
ইম্প্রুভমেন্ট আমরা দেখতাম। ফর এক্সাম্পল ভিডিও রেকর্ডিং, ভিডিও প্লেব্যাক, সেই সাথে পিকচার কোয়ালিটিতেও আমরা ডিফারেন্স দেখতাম, কারণ তখন ইমেজ প্রসেসরটাও ডিফারেন্ট হতো। তো সব কিছু মিলে আমার মনে হয় এই ফোনের একমাত্র ড্রব্যাক হচ্ছে এটার এসওসি। বাকি জিনিসগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর ক্যামেরাটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো, বাট স্টিল ক্যামেরাটাও চালিয়ে নেওয়া যেত যদি এসওসিটা বেটার হতো। স্টিল দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। পুরো ভিডিওটা দেখে আপনি ডিসাইড করতে পারেন যে এই ফোনটা নেবেন কি নেবেন না। আমরা আমাদের কাজ করেছি, এই ফোনটা টেস্ট করে আপনাদেরকে ভালো মন্দ সব কিছুই জানিয়ে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।